তৌফিক চলে গেল। হতাশ হলো আরোহী। যারে দেখতে পারে না তার সম্মুখেই ঘুরে ফিরে যেতে হয় তাকে। কিন্তু কি আর করার, যেতে তো হবে। বড়দের কথা ফেরা নিশ্চয়ই কোনো ভালো মেয়ের কর্ম নয়। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল আরোহী। অতঃপর ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে হাঁটা লাগালো তরুণের কক্ষের পানে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল আরোহী। অতঃপর ফার্স্ট এড বক্সটা হাতে নিয়েই হাঁটা লাগালো তরুণের কক্ষের পানে। কিছুটা সময়ের ব্যবধানেই কক্ষের সম্মুখে গিয়ে দাঁড়ালো মেয়েটা। দরজাটা চাপানো। আরোহী ভদ্রতা বজায় রেখে হাত উঁচিয়ে টোকা দিল দরজায়। গলার স্বর বাড়িয়ে ডাকলো, তূর্ণ ভাই, তূর্ণ ভাই। ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। তবে কি তূর্ণ ভেতরে নেই? একটু আগেই তো সকলের সামনে থেকে কক্ষে এলো ছেলেটা। তাহলে এতটুকু সময়ের মধ্যে কোথায় উধাও হয়ে গেল? আরোহী আরও কিছুটা সময় নিয়ে ডাকলো তূর্ণকে। কোনো সারা শব্দ না পেয়ে অধৈর্য হয়ে এবার কোনো অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঢুকলো কক্ষের ভেতরে। আশেপাশে তাকিয়ে তূর্ণকে খুঁজতে খুঁজতে কর্ণে ভেসে এলো ঝুমঝুম পানির আওয়াজ। আরোহী কান খাড়া করলো। ওয়াশরুম থেকেই আসছে আওয়াজটা। তূর্ণ বোধহয় ওয়াশরুমে আছে তাহলে। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। এই সুযোগে এই ফার্স্ট এড বক্সটা রেখে কেটে পড়া যাবে। পরে জিজ্ঞেস করে না হয় বলে দিবে। আপনাকে রুমে পাইনি, তাই ফার্স্ট এড বক্সটা রেখে চলে এসেছি। যেমন ভাবনা তেমন কাজ। আরোহী হাতের ফার্স্ট এড বক্সটা বিছানার উপর রেখে পিছনে ঘুরল চলে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু পিছনে ঘুরতে চমকে উঠল মেয়েটা। তূর্ণ শুভ্ররাঙা একখানা তোয়ালে ধারা মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। সদ্য গোসল সেরেছে বোধ হয়। পরনে তার একটা কালো রঙা ট্রাউজার মাত্র। নগ্নদেহের উপরিভাগ, ফর্সা বক্ষে মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু পানিকণা স্পষ্ট, সাথে কিছু কাটা ছেঁড়ারও দাগ। আরোহীর হৃদস্পন্দন গাঢ় হলো। উন্মুক্ত পুরুষ দেহ উত্তাল করল তার হৃদয়। এ কি হচ্ছে? এমন কেন হচ্ছে? আরোহীর এ বাড়িতে যাতায়াত ছোটবেলা থেকেই। তূর্ণকে এভাবে উন্মুক্ত দেহে দেখেছে দুই একবার। কই, তখন তো এমন হয়নি। আরোহী চেয়েও নিজের চোখ সরাতে পারছে না। বেহায়া নির্লজ্জের ন্যায় চোখ দুটো বারবার তূর্ণের উন্মুক্ত শরীরেই আটকে যাচ্ছে। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটা তাকিয়ে রইল তূর্ণের পানে। অতঃপর হুট করেই হাত উঁচিয়ে নিজের চোখ চেপে ধরল মেয়েটা। ব্যস্ত হয়ে বলল, আমি কিছু দেখিনি। তূর্ণ পাত্তা দিল না আরোহীর কথা। ভাবলেশীন এগিয়ে গেল আলমারির পানে। সেখান থেকে একটা টি শার্ট বের করতে করতে বলল, তোকে দেখতে বারণ করেছে কে? আরোহী অবাক হলো। চোখ থেকে হাত সরিয়ে প্রশ্ন করল, মানে? মানে এতক্ষণ তো আমার উন্মুক্ত দেহ তোর দুই চোখ দ্বারা গিলে খেয়ে নিলি দিব্যি, আবার এখন ঢং করে বলছিস কিছু দেখিসনি, নাটক করছিস আমার সাথে? আরোহী আর চোখে তাকালো। একবার দেখে নিল তূর্ণের পা থেকে মাথা অবধি। আমতা আমতা করে বলল, আমি আপনার আন্ডারওয়্যারের কথা বলছিলাম তূর্ণ ভাই। ট্রাউজার একটু নিচে নেমে আপনার আন্ডারওয়্যারের গোলাপি গোলাপি রঙা ফুল স্পষ্ট। থামলো আরোহী। ঠোঁট টিপে হেসে আবার বলল, আপনি যে ফুল পাখিওয়ালা আন্ডারওয়্যার পরতে পছন্দ করেন আগে জানা ছিল না তো তূর্ণ ভাই। দেহের ওপরে তো বেশিরভাগ সময়ই সব এক রঙা শার্ট প্যান্ট চোখে পড়ে, অথচ তার নিচে ফুল পাখি উড়ে বেড়ায়। আহা, কি প্রকৃতি প্রেমিক পুরুষ আপনি। দেহের উপরে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে না তুলতে পারলেও নিচে ঠিকই ফুটিয়ে তোলার চেষ্টা রাখেন। আপনার মতো প্রাকৃতিক প্রেমিকেই তো ঘরে ঘরে চাই। তূর্ণ অপ্রস্তুত হলো। চোখ নামিয়ে কোমরের পানে তাকাতেই চোখ পড়ল সত্যি ট্রাউজার নিচে নেমে তার আন্ডারওয়্যার দৃশ্যমান। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো আন্ডারওয়্যারের গোলাপি রঙা দুই চারটা ফুলও স্পষ্ট। ভেতরে ভেতরে লজ্জায় মুষড়ে পড়ল তূর্ণ। এই মেয়েটার সম্মুখে এমন লজ্জাজনক ঘটনা ঘটতে হলো। তবে নিজের এ লজ্জা প্রকাশ করল না সে। দ্রুত ট্রাউজারটা টেনে উপরে তুলল। আলমারি থেকে একটা টি শার্ট বের করে জড়িয়ে নিল শরীরে। কণ্ঠ কিছুটা স্বাভাবিক রেখে বলল, ছি আরোহী, তুই তো দিন দিন লুচ্ছা মহিলাদের খাতায় নাম লেখাচ্ছিস। আপনি আমাকে লুচ্চা বললেন তূর্ণ ভাই? তূর্ণ এগিয়ে এলো আরোহীর পানে। হাত তুলে আঙুল ধারা মেয়েটার কপালে একটা টোকা বসিয়ে বলল, তা বলবো না তো কি করব? চোখ কোথায় কোথায় যায় তোর? আরোহী কপালে টোকা পড়া স্থানে হাত দিল।
নাক মুখ কুচকে বলল, আমি কি ইচ্ছে করে দেখেছি নাকি? আপনার ট্রাউজার নিচে নেমে গিয়েছিল বলেই তো দেখেছি। এখানে আমার দোষ কোথায়? তোর দোষ তুই দেখবি কেন? তাহলে কি চোখ বন্ধ করে রাখবো নাকি? আশ্চর্য। হ্যাঁ ঠিক তাই, তোর চোখ বন্ধ করে রাখা উচিত ছিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো আরোহী। এই লোকের সাথে কথা বলে লাভ নেই কোনো। এর সাথে যাই বলবে তারই একটা পাল্টা অযৌক্তিক জবাব দেবে। আরোহী আর তেমন কথা বাড়ালো না। হাত দ্বারা ফার্স্ট এড বক্সটা দেখিয়ে বলল, ফার্স্ট এড বক্স রেখে গেলাম, ঔষধ লাগিয়ে নেবেন। আসছি আমি। কণ্ঠে তোলা বাক্যগুলোর সমাপ্তি ঘটিয়ে দরজার পানে পা বাড়ালো আরোহী। তূর্ণ কপাল কুচকালো, অতপর বলল, তুই কোথায় যাচ্ছিস? আরোহী থমকে দাঁড়ালো, পেছন ঘুরে বলল, বাইরে। তাছাড়া বাড়িতে যেতে হবে, রাত হয়ে যাচ্ছে অনেক। তুই চলে গেলে আমার ওষুধ কে লাগিয়ে দিবে? আরোহী ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, নিজের কাজ নিজে করতে শিখুন তূর্ণ ভাই। অন্যের ওপর নির্ভর হয়ে আর কতদিন বাঁচবেন? তূর্ণ বিছানায় উঠে বসল, তিরস্কার করে বলল, ছি ছি আরোহী, তুই এত পাষাণ হলি কবে থেকে? দেখছিস একটা মানুষ অসুস্থ, কপাল কেটেছে, হাত পা ফেটেছে, অথচ তুই কিনা এখানেও নির্ভরতা করছিস। থামলো তূর্ণ, আবার বলল, মেয়ে, তোকে তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা আস্ত খচ্চর বের হলি। খচ্চর? এত বড় একটা কথা! আরোহী তেড়ে গেল তূর্ণের পানে। রেগে মেগে কিছু বলবে তার আগে ফার্স্ট এড বক্স থেকে একটা মলম বের করে হাতে ধরিয়ে দিল মেয়েটা। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগিয়ে দে তাড়াতাড়ি। আরোহী কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, পারবো না আমি। মারামারি কে করতে বলেছে? কোনো ভদ্র ঘরের ছেলেদের কখনো শুনেছেন মারামারি করতে? কিসের জন্য মারামারি করেছেন আপনি? তূর্ণের দৃষ্টি শীতল হলো। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল আরোহীর পানে, অতপর আনমনেই বলল, তোর জন্য। আরোহী ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। মানে? তূর্ণের ধ্যান ভাঙল, অপ্রস্তুত হলো সে, কথা ঘুরিয়ে বলল, ঔষধ লাগিয়ে দিবি নাকি তোর মাকে ডাকবো? পরপর আবার হুমকির স্বরে বলল, দাঁড়া, ডাকছি এক্ষুনি। মামুনি, মামুনি। কিছুটা হকচকালো আরোহী। তার মাকে ডাকলে এখানে আবার আরেক ঝামেলা। এমনি তূর্ণ বলতে অজ্ঞান সে। মেয়েটা হাতে ঔষধ নিল, আলতোভাবে তা তূর্ণের কপালে লাগিয়ে দিতে দিতে বলল, এখানে আবার মাকে ডাকার কি আছে? আমাকে একটু সুন্দরভাবে বললেই তো হয়। তোর মতো পেতনির জন্য আমার সুন্দর কথা আসে না। আরোহী অগ্নিদৃষ্টিতে তাকালো তূর্ণের পানে, তবে বলল না কিছুই। আস্তে ধীরে কপাল গালে ঔষধ লাগিয়ে বলল, হয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তূর্ণ। টি শার্টের হাতাটা একটু ওপরে তুলে বলল, এখানে লাগিয়ে দে। আরোহী তাকালো তূর্ণের হাতের পানে। কনুইয়ের ওপরটায় মনে হচ্ছে কালো হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ফর্সা শরীরে যে কালো বর্ণটা যেন আরও বিদঘুটে আকার ধারণ করেছে। এতক্ষণ যাই বলুক, এবার আরোহীর মায়া হলো। ইস, মারামারি করে নিজের কি হাল করেছে ছেলেটা। মেয়েটা বসলো তূর্ণের পাশে, ব্যথিত হৃদয় নিয়ে তার হাতের কালো অংশটাতে একটু স্পর্শ করতেই লাফিয়ে উঠল তূর্ণ। মৃদু চিৎকারের সহিত বলল, মারতে চাইছিস নাকি আমাকে? ওভাবে ধরেছিস কেন? ব্যথা। আরোহী তবু হাতটা সরিয়ে নিল না, বরং তূর্ণের হাতটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, দেখেছেন হাতটার কি অবস্থা করেছেন? আর কখনো মারামারি করবেন না। তূর্ণ আরোহীর কণ্ঠে বিষাদের ছোঁয়া টের পেল। এই বিষাদ কি তূর্ণের ব্যথা দেখে? ছেলেটার হৃদয়ে প্রশান্তির হাওয়া বইল। মনে মনে বলল, তুই বললে আমি সব ছেড়ে দিতে পারি, আবার তোর উপরে কোনো আঁচ আসতে দেখলে তাকে মেরেও দিতে পারি। রাত্রি কিছুটা গভীর, চারদিকটা নীরব নিস্তব্ধতায় ডেকে গেছে ইতোমধ্যে। জনমানবের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কোনো। এই নীরবতার বুক ছিঁড়েই হঠাৎ তূর্ণের কক্ষের দরজায় টোকা পড়ল। তূর্ণ ঘুমায়নি এখনো, মোবাইল হাতে নিয়ে বিছানায় গড়াগড়ি করছিল। রাত জাগার অভ্যাস তার। অবশ্য আজকালকার বেশিরভাগ তরুণ তরুণীর মধ্যেই এই অভ্যাসটা দেখা যায়। কেউ কেউ তো সারা রাত ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সহ আরও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে তাদের ভোরের দিকে ঘুমের দেশে পাড়ি জমায়। কিন্তু এত রাতে আবার কে এসে দরজা ধাক্কাধাক্কি করছে? বাড়ির সবাই তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে বোধহয়। তূর্ণ কপাল কুঁচকাল, বিছানা ছেড়ে এগিয়ে এলো দরজার পানে, খুলল দরজাটা। সাথে সাথে চোখের সম্মুখে দৃশ্যমান হলো তুর্য চৌধুরী। এত রাতে নিজ কক্ষের সম্মুখে বাবাকে দেখে বিস্মিত হলো তূর্ণ। অবাক সুরে বলল, বাবা তুমি?
তুর্য হাসতেও অনুমতি চেয়ে বলল। ভিতরে আসতে পারি? তুর্য ভরকে গেল কিঞ্চিত। তার বাবা কক্ষের ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইছে। ছেলেটা দ্রুত সরে গেল দরজা থেকে। মেকি হেসে বলল। এসো এসো। তুর্য ভেতরে ঢুকলো। আশপাশটা একবার চোখ বুলিয়ে সোজা চলে গেল কক্ষের সাথে লাগোয়া ঝুল বারান্দায়। তুর্য গেল তার পিছু পিছু। তুর্য আকাশের পানে তাকালো। ওষ্ঠে হালকা হাসি রেখা বজায় রেখেই বলল। চারটা সুন্দর না? তুর্য বাবার দৃষ্টি অনুসরণ করে তাকালো আকাশের পানে। সত্যি গোল থালার ন্যায় রূপালি একখানা চাঁদ উঠেছে আজ আকাশ জুড়ে। স্নিগ্ধ সুন্দর জ্যোৎস্নার আলোয় ছেয়ে গেছে শহরটা। ছেলেটা মাথা নাড়ালো, অসংখ্য সুরে বলল। হুম। তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ আমি এই মাঝরাতে তোমার কক্ষে এসে চাঁদ কেন দেখাচ্ছি এটা ভেবে। থামলো তুর্য, আবার বলল। আমাদের বর্তমান সমাজের চিন্তা চেতনা মোতাবেক এই স্নিগ্ধ চাঁদ দেখা, একত্রে সময় কাটানো প্রতিটি ধরে রাখা হয় প্রেমিক যুগল কিংবা দম্পতির জন্য। সন্তান এবং পিতামাতার সম্পর্কটাকে দেখা হয় ভীষণ ভয়ার্থ দৃষ্টিতে। সমাজ নির্দিষ্ট করে রাখে সন্তান এবং পিতামাতার সম্পর্কের মধ্যে থাকবে শুধুমাত্র গভীরতা, শাসন এবং নিজের ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দেওয়া। জানো তো, এই বিষয় আমাদের সমাজে ভীষণভাবে প্রচলিত রয়েছে। সন্তান যখন পিতামাতার অবাধ্য হয় বা নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করতে যায়, তখন মানুষ বলে, এ কেমন সন্তান যে পিতামাতার মতামতের পরিপ্রেক্ষিতে কাজ করছে না। অবশ্যই তাকে পিতামাতার মতামতই মেনে নিতে হবে, জন্ম দিয়েছে তারা, সুতরাং সন্তানের জীবনে তাদের কথাই হবে শেষ কথা। তুর্য আকাশের দিক থেকে চোখ সরিয়ে তূর্ণের পানে তাকালো, প্রশ্ন করলো। তুমি এই কথাগুলোর মানে বোঝো? তূর্ণ ডানে বামে মাথা ঝাঁকালো, অর্থাৎ সে বোঝে না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। বারান্দার মেঝেতে বসতে বসতে বলল। এর মানে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই। তুমি তোমার পিতামাতার মতামতকে গুরুত্ব দিতে বাধ্য। তারা তোমার উপরে তাদের নিজস্ব মতামত চাপিয়ে দেবে, আর তোমার হাজার কষ্ট হলেও হাসি মুখে তা হজম করে নিতে হবে। তাছাড়া কিছু পিতামাতা রয়েছে, সন্তান তাদের মতের বিরুদ্ধে গেলে তাদের মারধর করে, জনসমক্ষে অপমান করে। ফলস্বরূপ সন্তানের মধ্যে একটা জেদের সৃষ্টি হয়। পিতামাতাকে নিজেদের শত্রু মনে করে। একসময় এই জেদের বশেই তারা বিপথে চলে যায়। অথচ পিতামাতা যদি ছোটবেলা থেকেই তার সন্তানের সাথে বন্ধু সাজার চেষ্টা করত, সন্তানদের মতামতের গুরুত্ব দিত, তাদের উপরে চড়াও না হতো, জনসমক্ষে তাকে অপমান না করে ঠান্ডা মাথায় বোঝাতো, সমাজের নিয়মনীতি ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা দিত, তবে সন্তান বিপথে যেত না। থামল তুর্য। ইশারা করে তূর্ণকেও বসতে বলল পাশে। তূর্ণ পাশে বসতেই ফের বলতে শুরু করলো। আমি সেই সব পিতার মতো নই যারা তাদের সন্তানের উপর নিজেদের মতামতকে চাপিয়ে দেয়, মারধর করে কিংবা জনসম্মুখে অপমান করে। সন্তানের কাছে একজন পিতা হয়ে ওঠার পূর্বে একজন বন্ধু হয়ে ওঠা অধিক জরুরি। আমার কাছে আমার মতামতের মতোই তোমাদের মতামতও গুরুত্বপূর্ণ, তবে সেই মতামত অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে। তূর্ণ মাথা নুইয়ে নিল। তুর্য তাকালো তার পানে, ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলো। মারামারি করছো কেন? আমি কি তোমাকে মারামারির শিক্ষা দিয়েছিলাম? তূর্ণ এলোমেলো দৃষ্টি ফেলল। সে যে তুর্যকে ভয় পায় তেমন নয়, তবে শ্রদ্ধা করে ভীষণ। তূর্ণ সময় নিল একটু, ঢোক গিলে বলল। মাথা গরম হয়ে গিয়েছিল। মাথা গরম হয়ে গেলেই আঘাত করতে হবে? যে কোনো বিষয় দুইভাবে সমাধান করা যায়, প্রথমত শান্তিপূর্ণভাবে, আর দ্বিতীয়ত মারামারি কিংবা ঝামেলায় জড়িয়ে। তুমি কি শান্তিপূর্ণভাবে তোমার সমস্যার সমাধানের চেষ্টা করেছিলে? তূর্ণ তাকালো বাবার পানে, কণ্ঠটা একটু স্বাভাবিক করে বলল। করেছিলাম তো। প্রথমে আমি শান্তিপূর্ণভাবেই সমস্যা সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু ওরাই ঝামেলা শুরু করলো। হুট করেই ঘুষি বসালো আমার শরীরে। আমিও নিজের রাগটা ধরে রাখতে পারিনি, ব্যাস বেঁধে গেল হাতাহাতি। তুর্য ঠোঁট এলিয়ে হাসল, গা ঝাড়া দিয়ে বলল। তাহলে ঠিক আছে, কেউ শান্তি না চাইলে তোমারও এত দায় পড়েনি শান্তি ধরে রাখার। কেউ একটা দিলে তাকে তিনটা দিয়ে আসবে। তবে প্রথমে অবশ্যই শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে।
মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। তূর্ণ অবাক হলো। এতক্ষণ এত কিছু বুঝিয়ে শেষে কিনা এই বলল তার বাবা। তূর্ণ ভেবেছিল মারামারির বর্ণনা দেওয়ার পর তুর্য রেগে যাবে, গম্ভীর স্বরে বলবে, কুকুর তোমাকে কামড় দিলে তুমিও কি কুকুরকে কামড় দিবে? তোমার মারামারি করা একদম উচিত হয়নি। কিন্তু তুর্য তো একদম উল্টো কথা বলল। আরও সাহস দিল তাকে। এই জন্যই তো বাবাকে এত ভালো লাগে তূর্ণের। ছেলেটা 2 হাত জড়িয়ে বাড়িয়ে ধরল তুর্যকে, বলল, তোমার মতো বাবা পেয়ে সত্যি আমি ধন্য। তুর্য হাসল। কিঞ্চিত সময় নিয়ে চুপ থেকে হট করেই প্রশ্ন করল, ভালোবাসো আরোহীকে? তূর্ণ বাবাকে ছেড়ে দিল। সে যেমনই হোক না কেন এভাবে হুট করে বাবার সম্মুখে ভালোবাসার কথা বলতে কেমন লজ্জা লাগছে। তুর্য বুঝে নিল যা বোঝার। উঠে দাঁড়ালো সে। নিজ কক্ষে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। তবে ফিরে যাওয়ার আগে ছেলের কাঁধে হাত রেখে বলে গেল, ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়, আগলে রেখো তাকে। দীর্ঘ এক রাতের অবসান ঘটিয়ে আকাশে স্থান করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। চারদিকটা ভরে উঠেছে আলোয় আলোয়। আরোহী ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা এলো তরুণীদের বাড়ির সম্মুখে। তনয়াকে আগে থেকেই কল করে বলে রেখেছিল তৈরি হয়ে বাসার সামনে দাঁড়াতে। দুজন একসাথে কলেজে যাবে। তনয়াও তাই করেছে, দাঁড়িয়েছিল বাড়ির সামনেই। আরোহী আসতেই দেখে হাত উচালো সে, গলা বাড়িয়ে বলল, এত দেরি করলি কেন? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোর জন্য। আরোহী হাঁটার গতি বাড়ালো। লম্বা লম্বা পা ফেলে এলো তনয়ার সম্মুখে। কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, খেতে খেতে দেরি হয়ে গিয়েছে একটু। তনয়া আর কথা বাড়ালো না, দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরল সে। আরোহীকে তাড়া দিয়ে বলল, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল। আজ প্রথমেই ওই টাকলো মানিক স্যারের ক্লাস। দেরি হলে আবার বাইরে দাঁড় করিয়ে রাখবে। তা যা বলেছিস। আরোহীও পা চালালো তনয়ার সাথে সাথে। ঠিক তখনই পেছন থেকে ডাক পড়ল। তনয়া আর আরোহী থমকে দাঁড়ালো। পেছন ফিরে দেখল তূর্ণ শার্টের হাতা গোটাতে গোটাতে তাদের পানেই এগিয়ে আসছে। কপাল কুচকালো দুজনেই। তবে তনয়া নম্রকণ্ঠে বলল, কিছু বলবে ভাইয়া? তুর্যের থমথমে মুখশ্রী। গম্ভীর কণ্ঠে কিছু বলবে তার আগেই ভেসে এলো আরোহীর কণ্ঠস্বর। মেয়েটা বিরক্তি নিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলবেন, আমার কলেজ আছে। তূর্ণ কপাল কুচকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, একই স্থানে একই সাথে দাঁড়িয়ে রয়েছিস তোরা দুজন, একসাথে কলেজে যাচ্ছিস এবং আমি তোদের একসাথেই ডেকেছি। তনয়া কি সুন্দর নম্রভাবে আমাকে প্রশ্ন করলো, আর তুই খচ্চরের মতো প্রশ্ন করলি কিসের জন্য? আরোহী তেতে উঠল, কটমট করে বলল, আপনি আমাকে খচ্চর বললেন? খচ্চরকে খচ্চর বলবো না তো কি বলবো? ভাইয়া। আরোহী একটু উচ্চস্বরে ডাকলো তূর্ণকে। সাথে সাথেই ছেলেটার কলিজাটা লাফ দিয়ে উঠল। বুকে হাত দিয়ে বিড়বিড়িয়ে বলল, এমনিতেও সম্পর্কের দোহাই দিয়ে সারাদিন তুন্ন ভাই করে এটা হার্টে সমস্যা বাঁধিয়ে দিয়েছে। এখন আবার মাঝ রাস্তায় জোরে জোরে ভাইয়া ডেকে ভাই বোনের সম্পর্কের গভীরতা জাহির করতে চাইছে। পরপর গলা বাড়ালো তূর্ণ। কিঞ্চিত ধমকে আরোহীকে বলল, তোর মা আর আমার বাপ চাচাতো ভাই বোন জানি, তাই বলে মাঝ রাস্তায় এত জোরে ভাইয়া ডেকে আমার হার্ট অ্যাটাক করিয়ে দিতে চাইছিস নাকি? আরোহী কপাল কুচকালো, চোখ ছোট ছোট করে বলল, আপনি আমার ভাই, তাই পৃথিবীর সকল স্থানে হোক তা মাঝ রাস্তায় ভাইয়াই ডাকবো। তা তা জোরে হোক কিংবা আস্তে। এতে হার্ট অ্যাটাকের কি আছে? তূর্ণ আশেপাশে তাকালো, একটু এগিয়ে দাঁড়ালো আরোহীর পাশে। কণ্ঠে কিছুটা খাদে নামিয়ে বলল, আজকাল শুনেছি মেয়েরা নাকি ছেলেদের প্রথমে ভাইয়া ডেকে পরে ছাইয়া বানাতে চায়। তুইও কি আমাকে তেমন কিছুই বানাতে চাইছিস আরোহী? আরোহী অবাক হলো। সে কি বলল আর এ লোক কোথায় নিয়ে গেল? সম্পর্কের খাতিরে তো সর্বদা ভাইয়া বলেই এলোকে সম্বোধন করে আরোহী। আর আজ সেই ভাইয়াই সম্বোধনকে টেনে হিসড়ে ছাইয়া পর্যন্ত নিয়ে গেল। আরোহী কপাল কুচকালো, বিরক্তি ভরা কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না তূর্ণ ভাই, আমি আপনাকে। এইটুকু বলতেই মেয়েটাকে থামিয়ে দিল তূর্ণ। আতঙ্কিত স্বরে বলল, আমি কিন্তু মোটেই তোর মতো একটা দজ্জাল ঝগড়ুটে মহিলার ছাইয়া হতে ইচ্ছুক নই। এইসব চিন্তা বাদ দে আরোহী, আর একটু ভালো কিছু ভাব। আরোহীর বিরক্তি বাড়ল। কটমট করে সে তাকালো তূর্ণের পানে, দাঁতে দাঁত চেপে বলল, পারবো না ভালো কিছু ভাবতে। আমি খারাপ
আমি খারাপ কিছুই ভাববো, আপনার কি? তার মানে তুই স্বীকার করছিস যে তুই আমাকে নিয়ে আজে বাজে কথা চিন্তা করিস, আমাকে ছাইয়া বানাতে চাস? নিজের কথায় নিজেই ফেঁসে গেল আরোহী। রাগের বশে কি বলতে কি বলে ফেলল, এখন তা নিয়েও এই লোক কথা শোনাবে। অবশ্য আরোহী যা বলেছে তাতে এই অর্থই দাঁড়ায় যে সে খারাপ কিছু ভাবে। মেয়েটা বিব্রত বোধ করলো, আমতা আমতা করে বলল, তেমন কিছু নয় তূর্ণ ভাই, ওটা জাস্ট কথাই বলে ফেলেছি। টুনো গায়ে মাখল না আরোহীর কথা। তনয়ার পানে এক পলক তাকিয়ে মুখ নামালো আরোহীর কানের নিচে, ফিসফিসিয়ে বলল, ছে আরোহী, এই ছিল তোর মনে? আচ্ছা, মনে মনে তুই আমাকে নিয়ে কত দূর ভেবেছিস? মানিজ্যত কিছু রেখেছিস আমার, নাকি তাও হরণ করে নিয়েছিস? আরোহীর কান গরম হলো। ছি ছি, এসব কি বলছে এই লোক? সে কি বলল, আর এই সেই ছোট কথাটাকে কোথায় নিয়ে চলে গেল? লজ্জা সংকোচে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। এখানে আর দাঁড়াতে চাইল না। এখানে যতক্ষণ দাঁড়াবে তূর্ণ ততক্ষণ এই কথাটা নিয়েই বিশ্লেষণ করবে। এর থেকে এখান থেকে কেটে পড়াই শ্রেয়। আরোহী অপ্রস্তুত ভঙ্গিতে পা কলেজের পানে বাড়ালো। তনয়াকে তাড়া দিয়ে বলল, কলেজ গেলে চল, নয়তো দাঁড়িয়ে থাক। তনয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তূর্ণ এবং আরোহীর কথোপকথন। এই দুজন যখনই সামনাসামনি আসে তখনই ঝগড়া বাঁধে। এ আর নতুন কিছু নয়, তাই আর আগ বাড়িয়ে এদের ঝগড়ায় ঢোকেনি সে। তবে এখন আরোহীর তাড়া শুনে সেও তাড়া লাগালো, ছুট লাগালো মেয়েটার পিছু পিছু। তূর্ণ ঠোঁট এলিয়ে হাসল, সেও হাঁটা ধরল ওদের পিছনে। গতকাল যখন থেকে শুনেছে আরোহীকে কেউ পটাতে চাইছে, প্রেম নিবেদন করেছে, তখন থেকে আর শান্তি পাচ্ছে না ছেলেটা। একটাকে তো মেরে ধরে শাসিয়ে এসেছে, কিন্তু এরপর যদি আর কেউ আবার মেয়েটার পিছু লাগে, আরোহীকে ছিনিয়ে নিতে চায় তার থেকে, না না, এই মেয়েটাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না তূর্ণ। তাই এখন থেকেই মেয়েটাকে সর্বদা চোখে চোখে রাখার সিদ্ধান্ত নিয়েছে সে। কিছুটা সময় অতিবাহিত হতেই কলেজে পৌঁছালো আরোহী এবং তনয়া। ক্যাম্পাস ইতিমধ্যে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। সকলের বোধহয় ক্লাস শুরু হয়ে গেছে। আরোহী এবং তনয়া ব্যস্ত পায়ে গিয়ে দাঁড়ালো ক্লাসের নিকটে। জানালা থেকে দেখল মানিক স্যার নামক মধ্যবয়স্ক অধ্যাপক ঘুরে ঘুরে পাঠদান করছেন। মাথার মধ্যভাগে তার তেল চকচকে টাকটা স্পষ্ট। এখন যদি সম্মুখে দরজা থেকে ক্লাসে ঢোকার চেষ্টা করে তবে নির্ঘাত লোকটা তাদের বকাবকি করে বাইরে দাঁড় করিয়ে রাখবে, আর যদি না ঢুকে ক্লাস মিস দেয় তবে বাড়িতে নালিশ পাঠাবে। উভয় দিকেই সংকট, এখন কোনো দিকে যাবে তারা। আরোহী এবং তনয়া একে অপরের পানে তাকালো, অতঃপর ঘুরে গেল ক্লাসের পেছনের দিকে। মাথা নিচু করে লুকিয়ে ঢুকতে নিল ক্লাসে। ঠিক তখনই ভেসে এলো গম্ভীর এক কণ্ঠস্বর, ওখানেই দাঁড়িয়ে যাও। আরোহী এবং তনয়া চমকালো, শটান হয়ে দাঁড়িয়ে গেল মুহূর্তেই। মানিক স্যার এগিয়ে এলেন তাদের দুজনের পানে, চশমার ফাঁক থেকে তাকিয়ে শুধালেন, একে তো দেরি করে এসেছো, তার উপর আবার লুকিয়ে লুকিয়ে ঢুকছিলে। ঢোক গিলল দুজনেই। আরোহী আমতা আমতা করে বলল, না, কি হয়েছে কি স্যার? রাস্তায় বাকিটুকু আর শেষ করার সুযোগ হলো না মেয়েটার। তার আগেই মানিক স্যার ধমকে বলল, ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও দুজনেই। স্যারের ধমকে চমকে উঠল দুজনেই, মাথা নিচু করে ফেলল তৎক্ষণাৎ। তনয়া কিছুটা অনুনয়ের সাথে বলল, সরি স্যার, আর কখনো এমন হবে না। মানিক স্যার শুনলেন না কোনো কথা, গম্ভীর কণ্ঠে ফের বললেন, ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও তাড়াতাড়ি। আরোহী এবং তনয় আরও কিছুক্ষণ অনুনয় করলো, তবে শেষ পর্যন্ত গিয়ে ক্লাসের বাইরেই দাঁড়াতে হলো তাদের। স্যারটাও খবিশ বেশ, কোনো কথাই শুনল না। একটুই তো দেরি করেছে, গিয়ে হতো মাফ করে দিয়ে ক্লাসে বসতে দিলে। আরোহীর রাগ লাগলো ভীষণ, মনে মনে কিছু অভিশাপও দিয়ে ফেলল সে স্যার এবং স্যারের বউকে। তবে সবচেয়ে বেশি রাগ লাগলো তরুণের ওপর। ওই লোকটার জন্যেই তো সব হয়েছে। তখন যদি ওই লোকটা তাদের পেছন থেকে না ডাকতো, দাঁড় করিয়ে উদ্ভট সব কথা বলে সময় নষ্ট না করতো, তবে ঠিক সময়ে কলেজে পৌঁছাতে পারতো আরোহী আর তনয়া। শুধু শুধু লোকটা তাকে দাঁড় করিয়ে বিভ্রান্তিকর একটি পরিস্থিতিতেও ফেললো, আর এখন ক্লাসের বাইরেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ক্লাসের সবার সম্মুখে কি এক লজ্জাজনক পরিস্থিতি এটা। সবাই নিশ্চয় তাদের নিয়ে মনে মনে হাসছে। আকাশটা মেঘে ঢাকা, সূর্যের দেখা নেই আজ।
গতকাল রাত থেকে যে এই বৃষ্টি শুরু হয়েছে তা কমেনি এখনও। টুপটাপ ধ্বনি তুলে অঝোর ধারায় ঝরছে ভূমিতে। আরোহী আজ কলেজে যায়নি। এই ভেজা বর্ষায় সে দাঁড়িয়ে রয়েছে তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়। হাতে 1 কাপ ধোয়া ওড়ানো চা, বাহিরে বৃষ্টি, হাতে গরম চা। কি অদ্ভুত এক প্রশান্তি। আরোহী চায়ের কাপে চুমুক দিল, আবেশে বন্ধ করে নিল চোখ দুটো। পর মুহূর্তে আবার চোখ দুটো খুলে ফের চুমুক বসানো চায়ের কাপে। বারান্দার মেঝেতে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে 1 হাত বাড়িয়ে দিল বাহিরে পানে। মুহূর্তেই ফোঁটা ফোঁটা বৃষ্টিরা এসে ভিজিয়ে দিল তার কোমল হাতকে। শিরশির করে উঠল শরীরখানা। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু প্রশান্তির হাসি। চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ করে আরোহীর স্মরণে এলো বেলি ফুলের কথা। এই ভেজা বর্ষায় সগুচ্ছ শুভ্ররাঙা বেলিদের দেখা পেলে মন্দ হয় না। সেদিন তূর্ণের ঘরের বারান্দায় যখন কিছু বেলি ফুলের চারা লাগাতে গিয়েছিল, আরোহী তখন খেয়াল করেছিল বারান্দায় থাকা অন্যান্য বেলি গাছে বেশ সুন্দর ছোট ছোট কিছু কলি নিয়েছে, কিন্তু তা আজ ফুটে যাওয়ার কথা। আরোহী আর সময় নষ্ট করল না, দ্রুত পায়ে এলো কক্ষের ভেতরে। চায়ের কাপটা টেবিলের ওপরে রেখে একটা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়ল গৃহের বাইরে। রাস্তাঘাট ইতিমধ্যে পানি জমে গেছে। ঢাকার এই একটাই সমস্যা, একটু বৃষ্টি হলেই পথে ঘাটে পানি জমে যায়। ড্রেনগুলো অপরিষ্কার ময়লা আবর্জনায় ভরে রয়েছে। পানি নিষ্কাশনের ভালো কোনো উপায় নেই। আরোহী 1 হাতে মাথায় ছাতা ধরে আর অন্য হাতে পায়জামাটা একটু ওপরে তুলে এক প্রকার লাফিয়ে লাফিয়ে পৌঁছালো তূর্ণদের বাড়ির দরজার সম্মুখে। বিশাল এক যুদ্ধ জয় করে হাঁফ ছেড়ে বাসল যেন মেয়েটা। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সে হাতের ছাতাটা বন্ধ করল। অতঃপর দরজা ঠেলে ভেতরের দিকে পা দিতেই ধপাস করে মেঝেতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল আরোহী। চেঁচিয়ে বলল, আল্লাহ গো! রান্নাঘরে কাজ করছিল পৃথা, ইশরাত এবং অনন্যা। আরোহী চিৎকার শুনে তার পানে ছুটে এলো তারা। মেয়েটাকে মাটিতে বসে থাকতে দেখে তাদের আর বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। বাহির থেকে ভেজা পানি এসে টাইলসের উপরে পাড়া দিতেই নির্ঘাত পিছতে পড়েছে পৃথা, ইশরাত এবং অনন্যা। আর সময় ব্যয় করল না, দ্রুত এসে মেঝে থেকে টেনে উঠালো মেয়েটাকে। অস্থির হয়ে পৃথা শুধালো, ঠিক আছিস মা? কি হয়েছে? আরোহী কোনো মতে উঠে দাঁড়ালো। বোকা বোকা হেসে সে তাকালো সবার পানে। এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে তার। সারা পথে পানির মধ্যেও পড়লো না, অথচ বাড়ির দরজায় এসেই ধপাস করে পড়লো। কি এক লজ্জাজনক ঘটনা! ভাগ্যিস আর কেউ দেখেনি, আসেনি, নয়তো মানিজ্জত বলে আর কিছু থাকতো না। মেয়েটা ব্যথা তো পেয়েছে বেশ, কোমর এবং 1 পা বোধহয় ব্যথায় অবশ হয়ে গেছে ইতিমধ্যে। তবুও লজ্জায় ব্যথা লুকালো সে। আমতামতা করে জবাব দিল, কোথাও ব্যথা পাইনি, কোথাও না। পরপর মেয়েটা ব্যস্ত হয়ে পা বাড়ালো উপরের দিকে। যেতে যেতে বলল, তনয়ার সাথে দেখা করতে এসেছিলাম, ওর কাছে যাই আগে। পৃথা, ইশরাত এবং অনন্যা কিঞ্চিত সময় নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল আরোহী চলে যাওয়ার পানি। অতপর যে যার নিজের কাজের উদ্দেশ্যে চলে গেল। আরোহীর মুখে তনয়ার সাথে দেখা করার কথা বললেও সে তো মূলত এসেছিল তূর্ণের বারান্দা থেকে বেলি ফুল নিতে। পায়ে ব্যথা পেয়েছে বা কোমরে ব্যথা পেয়েছে তাতে কি হয়েছে? তাই বলে কি সে বেলি ফুল নিবে না? অবশ্যই নিবে। কিন্তু এখন সমস্যা হলো তুর যে ঘরে আছে কিনা তা নিয়ে। ওই বদলোক ঘরে থাকলে বেলি ফুল নেওয়া তো দূরে থাক, তাকে বেলি গাছের ধারে কাছেই ঘেঁষতে দিবে না। তখন নিচে বসে যে কাউকে তুর্যের কথা জিজ্ঞেস করবে তাও পারেনি। আছাড় খেয়ে লজ্জায় উপরে ছুটে এসেছে। আরোহী আস্তে ধীরে উঁকি মারল তূর্ণের কক্ষের পানে। কক্ষের দরজাটা চাপানো, তবে ভিতরে জনমানবের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কোনো। হয়তো ঘরে নেই, এই বৃষ্টিতেও বেরিয়েছে। যাক, ভালোই হলো। আরোহী পা টিপে টিপে নিঃশব্দে ঢুকলো তূর্ণের কক্ষে। এদিক ওদিক তাকিয়ে চারপাশটা আরেকবার পর্যবেক্ষণ করে সোজা ছুটে গেল বারান্দায়। সত্যি আজ অনেকগুলো বেলি ধরেছে গাছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে নিজের সুশ্রী শুভ্র রঙা রূপ নিয়ে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তারা। মোহিত সুন্দর গন্ধ ছড়িয়ে দিয়েছে চারপাশে। আরোহী চোখ বন্ধ করে নাক টেনে অনুভব করলো সে সুগন্ধ। হাত ছুঁয়ে দিল ফুলের গায়ে, তবে পুষ্পবিলাসে আর খুব বেশি সময় নষ্ট করল না সে। বলা তো যায় না কখন আবার তূর্ণ ফিরে আসে, তারপর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে এই কক্ষ থেকে।
আরোহী একটু ঝুঁকে দ্রুত হাত চালিয়ে বেলিগুলো ছিঁড়ে নিতে শুরু করলো এক এক করে। ঠিক তখনই পেছন থেকে নিঃশব্দে একটা মাথা এগিয়ে এলো তার ঘাড়ের নিকট। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।